আমার নাম নুসরাত জাহান নুসু, সবাই আমাকে নুসু বলেই ডাকে। আমার এক ছেলের সঙ্গে ১.৫ বছরের সম্পর্ক ছিল, তার নাম মেহেরাব হাসান মুরাদ। আমাদের সম্পর্কটা ছিল ফেসবুকে। তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, মাত্র ২ মাস। ক্লাসের দিক থেকেও আমার ২ ব্যাচ সিনিয়র। ২০২৪ সালের জানুয়ারির শেষের দিকে ওর সঙ্গে আমার প্রথম কথা হয়। প্রথমে আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এভাবে প্রায় ১.৫ মাস কথা বলার পর ১১ই মার্চ প্রথম রোতর সময় আমরা সম্পর্কে জড়াই। সম্পর্কটা খুব ভালোই যাচ্ছিল। প্রায় ১ মাস ১০ দিন পর আমাদের প্রথম দেখা হয়। আমাদের বাসা থেকে ওর বাসায় যেতে ১০০ টাকার মতো ভাড়া লাগতো, কিন্তু ও গ্রামে থাকতো না। ব্যবসার কারণে ওর বাবার সঙ্গে ঢাকায় থাকতো। ওর মধ্যে আমি মোটামুটি আমার পছন্দের সবকিছুই খুঁজে পেলাম, বিশ্বস্ততা, সরলতা, সবকিছু। আমি অন্তত নিশ্চিত ছিলাম যে ও আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলে না। এর অনেক প্রমাণও আমি পেয়েছি। এভাবেই আমাদের সম্পর্কটা খুব ভালোই যাচ্ছিল। মুরাদ ছিল আমার জীবনের প্রথম পুরুষ। এরপরও আবার ঢাকায় চলে যাই। এভাবে আমাদের সম্পর্কের প্রায় ৩.৫ মাস চলে। একদিন ওর মা গ্রাম থেকে ঢাকা আসে। এর আগে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা ঢাকায় কে কে থাকো। ও আমাকে বলেছিল ওর বাবা, ওর একটা আন্টি আর ও নিজে থাকে। তখন আমি বলেছিলাম যে আন্টির স্বামী থাকে না। ও আমাকে বলেছিল যে আন্টির স্বামী ব্যবসার জন্য বিদেশে থাকে, মাঝে মাঝে আসে। ব্যাপারটা আমার কাছে তখন একটু খারাপ লেগেছিল, কিন্তু আমি এ নিয়ে কিছু বলিনি। একদিন রাত ১০:৩০টার দিকে আমার সঙ্গে ও কথা বলছিল। এমন সময় ওদের বাসায় ঝগড়ার শব্দ শুনতে পাই। তখনও আমাকে বলে, নুসু, আমি তোমাকে পরে ফোন দিব। এরপর প্রায় ২ ঘন্টা অপেক্ষা করার পর মুরাদ আমাকে ফোন দেয়। কল দিয়ে আমাকে বলে, নুসরাত, আমি তোমার থেকে একটা কথা লুকিয়েছি। আমার মনে হয় না কথাটা আর লুকানো উচিত। তখন আমি বললাম, কি কথা লুকিয়েছো তুমি? ও আমাকে বলল, আমার বাবা ২টো বিয়ে করেছেন। আসলে আমাদের বাসায় ওই আন্টি আমার সৎমা। আমরা ২ ভাই বোন, আর আমার সৎমায়ের এক ছেলে। এই কথাটা শোনার পর মনে হলো যেন আমার মাথার উপর আকাশটা ভেঙে পড়েছে। কারণ আমি জানতাম আমার পরিবার এটা শুনলে কোনোভাবেই রাজি হবে না, কিন্তু ওকে ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। কারণ আমি ওকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। তাই না চাইতেই সবকিছু আমি মেনে নিলাম, কিন্তু মনে মনে অনেক ভয় ছিল, অনেক কেঁদেও ছিলাম। এই ভেবে যে আমি কি ওকে পাবো। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু মেনে নিয়ে আমাদের সম্পর্ক আবার চলতে থাকে। এর মধ্যে আমাদের আবারও দেখা হয়। আমি ওর প্রতি পুরোপুরি আসক্ত হয়ে পড়ি। ওকে ছাড়া কিছুই বুঝতাম না, পাগলের মতো ভালোবাসতাম। ওর সামান্য অবহেলা বা সামান্য কষ্ট সহ্য করতে পারতাম না। অনেকবার ওর সঙ্গে রাগ করে, ঝগড়া করে, অভিমান করে হাতও কেড়ে ফেলেছিলাম। অনেকবার ঘুমের ওষুধও খেয়েছিলাম। মুরাদ আমাকে অনেক বেশি ভালোবাসতো, সে অনেক পাগলামি করতো। এভাবে প্রায় ৬ মাস চলে গেল। একদিন হঠাৎ আমার বাসায় বিয়ের চাপ আসে। আমি সবকিছু মুরাদকে বললাম। অনেক বেশি হতাশ হয়ে গেল। আর ২ দিন পরে ঢাকা থেকে গ্রামে আসে। আমি ওর সঙ্গে দেখা করলাম। তার পরের দিনও আমাকে আবার দেখা করতে বলল। ও বলল, নুসরাত, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তুমি তাড়াতাড়ি এসো। আমি গেলাম, পার্কে বসেছিলাম। হঠাৎ ও আমাকে বলল, চলো আমরা বিয়ে করে ফেলি। আমি অবাক হলাম, কিন্তু আবার খুশিও হলাম। এটা ভেবে যে আমি আমার পছন্দের মানুষটাকে পাবো। আমি বললাম, হঠাৎ এই সিদ্ধান্ত কেন? ও আমাকে বলল, আমি যদি তোমাকে কালকের মধ্যে বিয়ে না করিয়ে, তাহলে আমার মনে হয় তোমাকে পাবো না। ও বলল, তুমি আর আমি বিয়ে করার পর আমি ঢাকায় চলে যাব, সেখানে গিয়ে সবকিছু সামলে তোমাকে নিয়ে যাব। শেষমেশ আমি রাজি হয়ে গেলাম। বললাম, ঠিক আছে, আমি তোমাকে কালকেই বিয়ে করব। ওর ২জন বন্ধুর সাথে ছিল। তারপর আমি বাসায় চলে আসলাম। বিকেলে আমি ওকে কল দিলাম, কিন্তু আমার কল ধরলো না। আমি অনেকগুলো কল দিলাম, মেসেজ দিলাম, যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। হঠাৎ আমি ওর আইডিতে ঢুকলাম, দেখলাম ওর আইডির বায়োতে যেখানে আমার আইডি মেনশন করা ছিল সেটা সরিয়ে দেওয়া হয়েছে। আমি ওকে আবার কল করলাম, ও কল রিসিভ করলো। আমি ওকে সবকিছু জিজ্ঞেস করলাম। ও আমাকে বলল, তুমি আরো ভালো কিছু পেতে পারো, তুমি আরো ভালো কাউকে পাবে। আমি তখন অনেক কাঁদতে শুরু করলাম। আমি ওকে বললাম, আমি তো ভালো চাই না, আমি তোমাকে চাই, কেন তুমি এমন করছো? ও আমাকে বলল, আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না। আমার বাবার পরিবারের সবাই জেনে গেছে এই বিষয়টা। আমার বাবা আমার মায়ের উপর চাপ দিচ্ছে যে আমি তোমাকে বিয়ে করলে আমার মায়ের সঙ্গে ঝামেলা করবে। ওই দিন আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, অনেক কেঁদে বুঝালাম, কিন্তু বুঝলো না। বাসায় পাগলের মতো কাঁদছিলাম। একটা সময় মা আর আপু সবকিছু শুনলেন। তারা আমাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু আমি রাগ করে হাত কেটে ফেললাম এবং ঘুমের ওষুধ খেয়ে ফেললাম। যখন ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসছিল না, তখন আমি ওকে আবার কল দিলাম। বললাম, কাল আমার সঙ্গে একটু দেখা করো, তোমার সঙ্গে কথা আছে। পরের দিন ওর সঙ্গে দেখা করলাম। ও আমার হাত দেখলো এবং একটা থাপ্পড় দিয়েছিল। তারপর আমাকে বোঝানোর জন্য বলল, আমি ঢাকায় গিয়ে আমার বাবার সাথে কথা বলে তোমাকে নিয়ে যাব, তুমি পাগলামি করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি মানতে চাইছিলাম না, কারণ আমি ওকে পাগলের মতো ভালোবাসতাম। এক পর্যায়ে মেনে নিলাম।
আমি বাসায় চলে আসলাম, কিন্তু সবসময় কাঁদতে থাকতাম ও ঢাকায় চলে গেল। এর মধ্যেও সবসময় আমাকে এটা বোঝানোর চেষ্টা করতো যে তুমি আরো ভালো কিছু পাবে, আমাকে ভুলে যাও। কিন্তু আমি যখনই কাঁদতাম তখনই আবার আমাকে সান্ত্বনা দিত। এভাবে 5-6 দিন চলে গেল। একদিন হঠাৎ আমাকে মেসেজ দিয়ে বাজে কথা বললো আর মিথ্যা অপবাদ দিল, আর আমার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়ে ব্লক করে দিয়ে চলে গেল। সেটা সহ্য করতে না পেরে আমি আত্মহত্যা করার চেষ্টা করলাম, কিন্তু কিছু হয়ে যাওয়ার আগেই আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। ভাগ্যক্রমে বেঁচে গেলাম। তারপর অনেকভাবে ওর সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু ও সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছে। একটা সময় আমাদের মধ্যে সব কথা বলা বন্ধ হয়ে যায়। এভাবে 1.5-2 মাস পর হঠাৎ আমাকে আনব্লক করে নিজেই মেসেজ করে। আমি তখনও তাকে অনেক ভালোবাসতাম, ভাতের প্লেট নিয়েও তার জন্য কাঁদতাম। সে আমাকে মেসেজ করলো, এভাবে টুকটাক কথা হতো আমাদের। যেহেতু আমি ওকে ভালোবাসতাম, তাই একটা সময় আমাদের আবারও সবকিছু ঠিক হয়ে গেল। আবারও আগের মতো কথা হতো, কিন্তু এর মধ্যে ওর অনেক বাজে নেশা হয়ে যায়। এসব নিয়ে আমি কখনো ঝামেলা করতাম না, শুধু ওকে বোঝাতাম। আমি ওকে একটা কথাই সবসময় বলতাম, মুরাদ শোনো, তুমি যতই ভুল করো না কেন, যতই অন্যায় করো না কেন, যদি কাউকে খুনও করো, যদি পৃথিবীর সবচেয়ে বড় পাপীও হও, তাও আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, যদি সেখানে কোনো অন্য নারী না থাকে। কিন্তু আমি যখন দেখবো তুমি আমাকে ছাড়ার জন্য অন্য কোনো মেয়ের মধ্যে জড়িয়েছ, তখন আমি যে অবস্থানায় থাকি না কেন, হোক সেটা বিয়ের আগে বা বিয়ের পরে, আমি তখনই তোমাকে ছেড়ে চলে আসবো। ও আমাকে বলতো এমন কখনোই হবে না। আমিও বিশ্বাস করতাম যে ও এমন কিছুই করবে না। তখন থেকে ও গ্রামে থাকতো, ওর ঢাকায় আর যায়নি। আমার কাছে যদি 100 থেকে 200 টাকা থাকতো, তা নিয়ে আমি ওর সাথে দেখা করতে চলে যেতাম। ওর সামনে গেলে আলাদা একটা শান্তি কাজ করতো। এভাবে আমাদের সম্পর্কের প্রায় 1 বছর 4.5 মাসের মতো হয়ে গেল। হঠাৎ ওর ফোনটা নষ্ট হয়ে গেল। ওর ফোনটা ঠিক করতে গেল, ওর কাছে একটা বাটন ফোন ছিল। যেহেতু বেকার ছিল, ওর কাছে তেমন টাকা থাকতো না। ওর বাবাও সৎ মায়ের প্রতি বেশি আকৃষ্ট ছিল, ওদেরকে খুব বেশি টাকা দিত না। ওর ফোনে টাকা থাকতো না, তাই আমাকে কল দিতেও পারতো না। এটা নিয়ে আমি কখনো কিছু বলতাম না। আমি তো ওর একটা মিস কল পেলেই খুশি হয়ে যেতাম। সবসময় আমি ফোনে রিচার্জ করে ওর সঙ্গে কথা বলতাম। এমনও দিন যেত যে 3-4 ঘন্টা কথা বলতাম আমি ফোনে রিচার্জ করে। ওর কোনো কিছু পছন্দ হলে বড় বন্ধুরে একটা জিনিস কিনেছে, কিন্তু ও নিতে পারছে না। এগুলো আমার অনেক খারাপ লাগতো, তাই আমি সবসময় ওকে দেওয়ার চেষ্টা করতাম। যদিও মুরাদ নিতে চাইতো না, কিন্তু আমি জোর করেই দিতাম। তো একদিন হঠাৎ আমাকে বললো, চলো আমরা বিয়ে করে ফেলি। আমি একটু অবাক হলাম, তারপর বললাম, হঠাৎ এই কথা কেন? ও বললো এমনি করবে। আমি না বললাম না। আমিও বললাম ঠিক আছে। আমি আমার বাসায় কথা বললাম। আমার পরিবার রাজি হতে চাইল না, অনেক বোঝানোর চেষ্টা করলাম। আমার মুখের দিকে তাকিয়ে আমার মা রাজি হলেন। আমাকে না বলে একদিন আমার মার বাবা ওদের বাসায় গেলেন অপরিচিত হিসাবে। গিয়ে ওদের সম্পর্কে অনেক কিছু শুনলেন। ওদের পারিবারিক অবস্থা অনেক খারাপ ছিল, বলতে গেলে অনেক বেশি খারাপ ছিল। আমাদের পরিবারের অর্ধেকেরও অর্ধেক ছিল না। তখন আমার পরিবার কোনোভাবেই রাজি হচ্ছিল না। বাবা সোজা বলে দিয়েছিলেন, তুমি মরে গেলেও ওখানে বিয়ে দিব না। তারপর মায়ের থেকে শুনলাম যে ওর লেখাপড়া নিয়ে আমাকে মিথ্যা বলেছিল। ও এসএসসিতে ফেল করেছে, যেখানে কিনা আমাদের পরিবারের পড়ালেখাকে প্রথমে অগ্রাধিকার দেওয়া হয়। কিন্তু তা অনেক কষ্ট করে মাকে মিথ্যা বলে বুঝিয়েছিলাম যে এগুলো মিথ্যে। ও ইন্টার কমপ্লিট করেছে, কিন্তু সত্যি বলতেও পরেও নেই। পরিবার রাজি হচ্ছিল না, তাই আবার আত্মহত্যা করার চেষ্টা করলাম। অ্যাম্বুলেন্স দিয়ে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ভাগ্যক্রমে এবারও বেঁচে গেলাম। আমার পাগলামি দেখে মা রাজি হলেন। এর মধ্যে মা ওর সঙ্গে অনেকবার কথা বলেছেন। মা রাজি না হয়ে ও রাজি হয়ে গেলেন। বাবা ভাইয়েরা কেউ জানতো না। এভাবে আমাদের সম্পর্কটা আবার চলতে থাকলো। ওই যে বললাম ওর ফোন নষ্ট হয়ে গেছে, আমি ওর কাছে কল দিয়ে কথা বলতাম, কিন্তু হঠাৎ আমাকে অনেক বেশি পরিমাণে অবহেলা করতে লাগলো। আমি কল দিলে সবসময় ব্যস্ততা দেখাতো। সারাদিন একবারও কথা বলতে পারতাম না। রাতে অপেক্ষা করতাম কথা বলার জন্য, কিন্তু আমি কল দিলে ব্যস্ত দেখাতো, অনেক কাঁদতাম। টানা যখন অনেকবার কল দিতাম, তখন কল রিসিভ করে আমাকে অনেক গালিগালাজ করতো। পরে ফোন দিবে বলে আর ফোন দিত না। রাত 2টা-3টা বেজে যেত। আমি অপেক্ষা করতাম, কিন্তু কথা বলতো না। আমি ওর মায়ের কাছেও ফোন দিতাম। ওর মায়ের সঙ্গে অনেক কথা বলতাম, কিন্তু ও কথা বলতো না। আমাকে অনেক বেশি পরিমাণে অবহেলা করতে লাগলো। ওর জন্য অপেক্ষা করতে করতে আমি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়তাম, অনেক কাঁদতাম মোনাজাতে, সবসময় মোনাজাতে ওকে চাইতাম। কিন্তু দিন দিন যেন ওর অবহেলার মাত্রা আরো বেড়ে গেল। খারাপ ব্যবহার, গালিগালাজ সবকিছু বেড়ে গেল। এর মধ্যে ওর ফোন ঠিক হয়ে গেল। তখন আমি একটা ফেক আইডি খুলেছিলাম। ভাবলাম এটা দিয়ে ওকে একটু পরোক্ষ করি। ফেক আইডি দিয়ে ওর সঙ্গে কথা বললাম। ও নিজেকে অবিবাহিত দাবি করলো। বলল আমার গার্লফ্রেন্ড ছিল, ব্রেকআপ হয়ে গেছে। যে সময় আমি ওকে বারবার কল দিতাম, ও আমার কল না ধরে আমার ফেক আইডির সঙ্গে কথা বলে যেত। এমনকি ঈদের দিনেও ও আমাকে একটা শুভেচ্ছা পর্যন্ত জানায়নি, কিন্তু ঠিকই আমার ফেক আইডির সঙ্গে সারাদিন কথা বলেছে, শুভেচ্ছা জানিয়েছে।
আমি যখন ওকে ফোন দিয়ে শুভেচ্ছা জানালাম, ও তারপর আমাকে বলেছিল আমি আমার ফেক আইডি থেকে যেই ফেক ছবিগুলো পাঠিয়েছিলাম সেগুলো দেখে অনেক প্রশংসা করলো এবং অনেক মুগ্ধ হয়ে গেল। তখন আমি এক পর্যায়ে ওকে প্রস্তাব দিলাম। প্রথমে হ্যাঁ না বললেও পরে রাজি হয়ে গেল। ওর সঙ্গে দেখা করার কথা বললাম। ও বলল শাড়ি পরে এসো, তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগে। আমি বললাম ঠিক আছে। ওদিকে আমি আমার আসল আইডি দিয়ে ওকে বারবার কল দিলাম, ও ধরলো না, অবহেলা করলো। অনেক কষ্ট লাগছিল, তাই রাগ করে হাত কেটে ফেললাম। স্টোরিতে দেখছিল যে আমি হাত কেটে ফেলেছি। ও শুধু আমাকে মেসেজ করেছিল কেন হাত কেটেছো। আমি বললাম এমনিতেই ভালো লাগছে না তাই। ওর কথা বাড়ানো না, ফোনটা কেটে দিল। পরের দিন আমার ফেক আইডির সঙ্গে কথা বলা মেয়ের সঙ্গে ওর দেখা করার কথা ছিল, তাই আমিও ভাবলাম যে আমি যাবো সামনে। পরের দিন আমি তার কথা মতো শাড়ি পরলাম। আমার এক বড় ভাই আছে, তিনি আমাকে পার্কে নিয়ে গেলেন। সেখানে গিয়ে ফেক আইডি দিয়ে ওর কাছে মেসেজ করলাম। ও বলল তুমি 10 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। আমি বললাম ঠিক আছে। একটা সময়ও আসলো, ওর সঙ্গে একজন বন্ধু আসলো। ওর বন্ধু আমাকে দেখে ওকে বলল এটা তো নুসরাত। ও আমাকে দেখে চলে যেতে লাগলো, কিন্তু আমি ওর সামনে গেলাম। ও আমাকে দেখে বলল আমি জানতাম এটা তুমি, কিন্তু আমি জানি এটা ও মিথ্যা বলেছে। ও কখনোই জানতো না যে এটা আমি। ওর সঙ্গে বেশি কথা বললাম না, শুধু বললাম তোমাকে না আমি বলেছি যতই ভুল করো না কেন আমি সব মাফ করে দিব। যদি সেই ভুলে কোনো মেয়ে না থাকে, এত বাজে অবস্থার মধ্যেও তুমি কিভাবে অন্য মেয়ের সঙ্গে কথা বলতে পারো? এই সময় তো তোমার অন্য মেয়ের সঙ্গে কথা বলার কোনো প্রশ্নই আসে না, যেখানে আমি তোমার জন্য প্রতি মুহূর্তে পরিবারের সাথে লড়াই করছি, যেখানে এই সময়ে তোমার সমর্থন আমার সবচেয়ে বেশি দরকার ছিল, সেখানে তুমি এর মধ্যে অন্য মেয়ের সঙ্গে কিভাবে সম্পর্কে আসতে পারো, আবার দেখাও করতে আসো। যদি অন্য কোনো সময় তুমি এমন করতে, তাও আমি নিজেকে বুঝাতে পারতাম, কিন্তু এই পরিস্থিতিতে এমন কাজ করা ঠিক হয়নি। শুধু এতটুকু বললাম ওকে, তোমার যেখানে শান্তি মিলে তুমি সেখানেই যাও। আজ থেকে আমি তোমার জীবনে নেই। আজ থেকে জ্বালাতন করা বন্ধ করে দিলাম। ওর সামনে দাঁড়িয়ে ওর মাকে একটা কল দিলাম আর বললাম আন্টি, আজ থেকে আপনার ছেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। উনি অনেক কিছু জানতে চাইলো, কিন্তু আমি কিছু না বলে চলে আসলাম। ও আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আমার কাছে তো সবকিছু পরিষ্কার, আমি আর কি বুঝবো। বাসায় আসার পর মাকে ধরে অনেক কাঁদলাম, পাগলের মতো কাঁদলাম, অনেক বেশি ভেঙে পড়েছিলাম। একটা মানুষ কয়বার ঠকাতে পারে। তারপর আর একটু ভালো করে ওর সম্বন্ধে দেখলাম, শুনলাম। ও আরো 2-3টা মেয়ের সঙ্গে কথা বলে পায়ের নিচ থেকে যেন মাটিটা সরে গেল। যাকে অন্ধের মতো বিশ্বাস করলাম, সে দিনের পর দিন আমাকে নিখুঁতভাবে ঠকিয়েছে। বাসায় এসে তার ছবি পুড়ে ফেললাম, অনেক বেশি ভেঙে পড়লাম। মার আমার আপু সমর্থনে একটু স্বাভাবিক হলাম, কিন্তু এখনো নামাজ পড়তে গেলে ওর কথা মনে আসে, আর তখনই চোখ থেকে আপনা আপনি পানি পড়ে। কিন্তু আমার দিন শেষে কষ্ট একটাই, আমি কোন দিক দিয়ে কম ছিলাম, কি ছিল না আমার মধ্যে, এই জিনিসের উত্তর আমি আজও পাইনি। যদিও এরপরও আমাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু যে আমাকে একবার না 2বার ঠকিয়েছে তাকে আমি কি করে বিশ্বাস করব? ভবিষ্যতে যদিও আমাকে আবার ঠকায়, তখন আমি কোথায় যাব? আমার পরিবারের সামনে আমার কিছু বলার মতো মুখ থাকবে না, কিন্তু ওকে আমি কোনোদিন মাফ করতে পারবো না। অনেক নিকৃষ্টভাবে ঠকিয়েছে আমাকে। আমি ওর শূন্য পকেটে, পরিবারের খারাপ অবস্থায়, ওর বাবা মায়ের বন্ডিং বলতে গেলেও সব বাজে দিক মেনে নিয়েছিলাম, আর বিনিময়েও আমাকে ঠকিয়েছে। একটা কথা নিশ্চিতভাবে বলতে পারবো, এই প্রজন্মে আমার মতো একটা পরিবার থেকে আমার মতো একটা মেয়ে ওর মতো ছেলেকে কখনোই নিঃস্বার্থভাবে ভালোবাসবে না। হয়তো সফলতা পাওয়ার পরও কে অনেকেই ভালোবাসবে, কিন্তু আমার মতো শূন্য পকেটে ওর সব বাজে দিক মেনে নিয়ে নিঃস্বার্থভাবে কেউ কখনো ভালোবাসবে না। সবকিছু মিলিয়ে এতটুকুই বলবো, ভালো থেকে তুমি। যে সুখের জন্য আমাকে বারবার এমন নিকৃষ্টভাবে ঠকিয়েছো, সেই সুখ যেন তোমার দীর্ঘস্থায়ী হয়।